আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন শেখ হাসিনা জানেন বার কাউন্সিল থেকে শুরু করে সকল সামাজিক পেশাজীবী সংগঠনে এবং স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার ভাষায় আমাদের লোক অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সে কারণেই ব্যাপক মনোযোগ কেড়েছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে এক রকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন, যার মধ্যে সভাপতি সম্পাদক পদ আছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন দলীয় ফোরামগুলোতে সুস্পষ্টভাবে এই নির্দেশনা দিতে শুরু করলেন যে একদিকে যেমন নেতা কর্মীদের দেশে ফিরে যাওয়া, এলাকায় ফিরে যাওয়া, এলাকায় গিয়ে সক্রিয় হওয়া, কার্যালয়গুলো ঘুরতে শুরু করা, সেসব বিষয়ে উদ্যোগী হওয়া এখন প্রয়োজন, তেমনি তিনি যেই সুস্পষ্ট নির্দেশনাটা দিলেন সেটা হচ্ছে সামনে স্থানীয় নির্বাচন এবং আওয়ামী লীগের প্রার্থীরা স্থানীয় নির্বাচনে অংশ নেবেন, কারণ ইউনূস সরকার অবৈধ সরকার, সেই সরকার আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটা আওয়ামী লীগ মানে না। তখন আওয়ামী লীগ সভানেত্রীর এমন আত্মবিশ্বাসের সঙ্গে এই সুস্পষ্ট নির্দেশনায় এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাও এমন সমালোচনা করছিলেন, আর আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব স্ট্যাটাস দিচ্ছিলেন যে শেখ হাসিনা কিসের ভিত্তিতে এমন নির্দেশনা দিচ্ছেন, কারণ এখনো বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ যে দলগুলো ক্ষমতার কেন্দ্রে তারা সকলেই আওয়ামী লীগ ঠেকাতে প্রস্তুত। এই অবস্থায় কেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আরো বিপদগ্রস্ত করতে এমন একটা নির্দেশনা দিলেন, আর কিসের ভিত্তিতেই বা তিনি মনে করছেন যে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে? শেখ হাসিনা 1981 সালে বঙ্গবন্ধু হত্যার পর যখন দেশে ফেরার সুযোগ পেলেন, তখন দেশের আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। তৃণমূলে আওয়ামী লীগ বলে তখন সাংগঠনিক কোনো ভিত্তি প্রায় নাই, মানে ছত্রভঙ্গ অবস্থা সেই 75-এর পর থেকে আওয়ামী লীগের, এবং মামলায় হামলায় ভয়ে একরকম জর্জরিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় শেখ হাসিনা সারা বাংলাদেশে পায়ে হেঁটে, নৌকায় চেপে, ভ্যানে চেপে ঘুরে ঘুরে দলকে সংগঠিত করেছিলেন। এবার 5ই আগস্টের পর যখন তাকে নির্বাসিত জীবন নিতে হয়েছে, তখন তিনি সবচেয়ে যেই শক্তিশালী একটা কৌশল হাতে পেলেন সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি দেখলেন যে ইন্টারনেটের মাধ্যমে তিনি একেবারে তৃণমূলে যে নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, সেটা তার পক্ষে প্রধানমন্ত্রী পদে বসে যেমন সম্ভব ছিল না, ঠিক তেমনি 1981 সালের আগে তিনি যখন দলে কাজ করা শুরু করেছেন 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর, তখনও তার পক্ষে সম্ভব ছিল না। সেই শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক যোগাযোগ গড়ে তুলেছেন 2024-এর আগস্টের পর থেকে। এই নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও এক রকমের সমালোচনা ছিল যে শেখ হাসিনা কাদের সঙ্গে আলাপ করছেন, তৃণমূলের কোনো পদ পদবি না থাকা নেতাকর্মীদের সঙ্গে এ ধরনের, তৃণমূলের কোনো পদ পদবি না থাকা আওয়ামী লীগ পন্থী ব্যক্তিদের সঙ্গে বা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এমন কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে কি লাভ হবে নেত্রীর, বরং তিনি কেন দলের নতুন নেতৃত্ব নিয়ে আসছেন না? শেখ হাসিনা তার অভিজ্ঞতা এবং তার নেতৃত্বের যে জাদুকরী ক্ষমতা, যে ক্ষমতায় তিনি আওয়ামী লীগকে 75-এর ভয়াবহ দুর্যোগময় সময়ের পর আবার টেনে তুলে দাঁড় করিয়ে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন, তারপর আরো অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের পর এ দফায় তিনি নিশ্চিতভাবেই জানতেন যে শেষ পর্যন্ত এলাকার রাজনীতিকে সক্রিয় করা, তৃণমূলের রাজনীতিকে সক্রিয় করা এবং আওয়ামী লীগের আদর্শপন্থী ব্যক্তিদেরকে একত্র করাই আওয়ামী লীগকে শক্তিমান করে তুলবে। এবং শেখ হাসিনা এখন যখন আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতেই হবে, তখন তিনি এরই মধ্যে জানেন যে সারা বাংলাদেশে স্থানীয়ভাবে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী, মুজিবাদর্শে বিশ্বাসী
মানুষ অপেক্ষা করছেন, পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ অপেক্ষা করছেন যারা কিনা একটা রাজনৈতিক পরিসর যে কোনোভাবে আওয়ামী লীগের জন্য তৈরি করতে যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। শেখ হাসিনা 2025-এর পুরো সময়টাই এলাকা ভিত্তিক সংগঠনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ করেছেন। মানে তার প্রত্যেকটা বৈঠক হয় সংসদীয় দলের আসন ভিত্তিক, না হলে এলাকা ভিত্তিক হয়েছে। কিন্তু কোনো এলাকায় বা কোনো সংসদীয় আসনে তিনি কাউকে নেতা নির্বাচন করে দেন নাই। এটাতেও সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভ আছে, সমালোচনা আছে। কিন্তু শেখ হাসিনা অপেক্ষা করেছেন এমন ভাবে সংগঠনকে উজ্জীবিত করতে যে যাতে ওই এলাকায় এরই মধ্যে যেই ব্যক্তিরা টিকে গেছেন, থেকে যেতে পেরেছেন, কিন্তু বুকে আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ধারণ করেন, সেই ব্যক্তিরা যাতে এখন সামনের সারিতে চলে আসতে পারেন। মানে শেখ হাসিনা তো এই কথা বলেই এসেছেন যে নেতৃত্ব নেবেন যে এলাকায়, সেই আওয়ামী লীগের নেতা হবেন এরপর। কাজেই শেখ হাসিনা জানেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তেমন ব্যক্তিরা প্রস্তুত। শেখ হাসিনা কি মনে করছেন আওয়ামী লীগের ঝান্ডা উঁচিয়ে, আওয়ামী লীগের লোগো নিয়ে, নিষেধাজ্ঞা উঠিয়ে তারপর স্থানীয় নির্বাচনে অংশ নেবে? মোটেও নয়। শেখ হাসিনা সুস্পষ্টভাবে দলীয় ফোরামে বলছেন যে কোনোভাবে শুধু স্থানীয় নির্বাচনে নয়। মানে স্থানীয় নির্বাচনে তো বটেই, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যখন যেখানে নির্বাচন হবে সেখানে শেখ হাসিনার ভাষায় আমাদের লোক, আওয়ামী লীগের লোক তো থাকতে হবেই। এমনকি পেশাজীবীদের যত নির্বাচন, বার কাউন্সিল নির্বাচন সহ যত পেশাজীবী নির্বাচন হবে সেগুলোতেও আওয়ামী লীগের লোককে অংশ নিতে হবে। শেখ হাসিনা বলছেন প্রয়োজনে অন্য নামে, সামাজিক সংগঠনের নামে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। যে আমাদের সংগঠন যতই নিষিদ্ধ করুক, ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার নাই। কাজে আমরা তো এই নিষিদ্ধ মানি না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকার হলে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। দেখেন, শেখ হাসিনা 1981 সালের পর যখন আওয়ামী লীগকে সংগঠিত করতে সারা বাংলাদেশময় ভ্রমণ করছিলেন, তখন কিন্তু তিনি এই যে তার জনসংযোগে শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেই সংযোগ তৈরি করেছেন তাই নয়। তখন তিনি কৃষক সংগঠন থেকে শুরু করে থিয়েটার সংগঠন, আবৃত্তি পরিষদ, কবিতা পরিষদ থেকে শুরু করে সকল রকম মুক্ত চিন্তার, প্রগতিবাদী চিন্তার, সাহিত্য চর্চার বিভিন্ন সংগঠন, সামাজিক আন্দোলনের বিভিন্ন সংগঠন, সেগুলোর সঙ্গেও এমন সংযোগ স্থাপন করেছিলেন যে মনে করে দেখুন যে পুরো 80-র দশক, 90-এর দশক জুড়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত, কিংবা শেখ হাসিনা এমনকি 96-এ ক্ষমতায় আসবার পরেও এবং তারপর আবারও যখন তিনি বিরোধী দলে গেলেন তখন পর্যন্ত তিনি কিন্তু নিয়মিতভাবে বাংলাদেশ জুড়ে মানে সকল প্রথম সারির সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনগুলোর বিভিন্ন জাতীয় পর্যায়ের সম্মেলনে নিয়মিতভাবে অতিথি হতেন, নিয়মিতভাবে গিয়ে যোগ দিতেন এবং এই প্রত্যেকটি সংগঠনে তার একেবারে সুস্পষ্ট যোগাযোগ গড়ে উঠেছিল এবং এক রকমের মানে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল নেতৃত্ব দানকারী ব্যক্তিদের সঙ্গে। মানে ধরেন, খুব বড় বড় উদাহরণ দিই, কবিতা পরিষদের জাতীয় কবিতা পরিষদের প্রতি বছরের যে সম্মেলন ফেব্রুয়ারি মাসে, সেটাতে শেখ হাসিনা মঞ্চে উপবিষ্ট থাকেন। ধরেন গণ আদালত জাহানারা ইমামের, শহীদ জননী জাহানারা ইমাম গণ আদালত করেন, সেখানে শেখ হাসিনা যুক্ত থাকেন, শেখ হাসিনা গ্রাম থিয়েটারে যুক্ত থাকেন, শেখ হাসিনা কৃষক ফোরামে যুক্ত থাকেন। এই পুরো বিষয়গুলো শেখ হাসিনা সেই জায়গা থেকে করেছিলেন যে আওয়ামী লীগ কোনো একটা ছাতার নিচে অবস্থিত দল নয়। মানে আওয়ামী লীগের নেতা কর্মী, ভোটার, সমর্থকেরা সকলে মিলে যে আওয়ামী লীগের মানে লোগো আর ঝান্ডা উঁচিয়ে এবং এই আওয়ামী লীগ দলটার সদস্য পদ গ্রহণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করেছেন তা নয়।
আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে এমন একটা আদর্শিক রাজনীতি যার ভিত্তি মুক্তিযুদ্ধ, যার ভিত্তি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যার ভিত্তি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, এমনকি যার ভিত্তিতে যেই জায়গায় অত্যন্ত শক্তিমান ভাবে আছেন বাংলাদেশের সেই সব ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা যারা বাংলার ইসলামকে ওয়াহাবি ইসলাম মনে করেন না, যারা বাংলার ইসলামকে মাজার বিরোধী, মাজার ভাঙচুর পোড়ানোর পক্ষের বলে মনে করেন না, যারা বাংলার ইসলামকেও অনেক বেশি তার সংস্কৃতি এবং কৃষ্টির সাথে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করেন। কাজেই সেই সংগঠনগুলো যে দশকের পর দশক ধরে বঙ্গবন্ধুর সমর্থক, দশকের পর দশক ধরে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হয়ে উঠতে পাকিস্তান আমল থেকে সাহায্য করেছেন, আওয়ামী লীগকে এতটা শক্তিমান দল হয়ে উঠতে সাহায্য করেছেন, এবং তার ফলে যে বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে, এই তাত্ত্বিক বিষয়গুলো যখন আওয়ামী লীগের রাজনীতি থেকে একরকমের অপসারিত হয়েছে পদ পদবীর আড়ালে, শেখ হাসিনা সেটা ভোলেন নাই। কাজেই শেখ হাসিনা জানেন বার কাউন্সিল থেকে শুরু করে সকল সামাজিক পেশাজীবী সংগঠনে এবং স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার ভাষায় আমাদের লোক অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সে কারণেই ব্যাপক মনোযোগ কেড়েছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে এক রকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন, যার মধ্যে সভাপতি সম্পাদক পদ আছে। আর বিএনপি পন্থী আইনজীবীরাও, বিএনপি তো আলাদা করে প্যানেলই দিয়েছে ঘোষণা দিয়ে ঝান্ডা উঁচিয়ে, বিএনপি ক্ষমতাসীন বিএনপিও 7টি পদ পেয়েছে আর জামায়াত পেয়েছে মাত্র 1টি পদ। মানে শেখ হাসিনা যে কৌশল বলেছেন এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা কিন্তু সে কৌশল প্রয়োগ করেছেন। তাদের আওয়ামী লীগে কোনো পদ পদবি নাই, কিন্তু তারা নির্বাচনে অংশ নিয়েছেন, কোনো প্যানেল ঘোষণা করেন নাই, কিন্তু এলাকায় তারা আওয়ামী পন্থী হিসাবে এতটাই পরিচিত যে এখন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে যে সভাপতি সম্পাদক সহ 7 পদে আওয়ামী পন্থীরা জিতেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে। কাজেই শেখ হাসিনা 2024-এর আগস্টের পর থেকে যে ব্যাপক জনসংযোগ করেছেন, যার ভিত্তিতে তিনি সারা বাংলাদেশের সকল পেশার মানুষের মধ্যে একেবারে তৃণমূল পর্যন্ত আওয়ামী আদর্শে উদ্বুদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ এমন ব্যক্তিদের খুঁজে পেয়েছেন যারা আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির জন্য এখন ঝুঁকি নিতে প্রস্তুত। তাদের উপর ভিত্তি করেই আসলে শেখ হাসিনা আত্মবিশ্বাস দেখাচ্ছেন যে আওয়ামী লীগ শিগগিরই ফিরবে এবং আওয়ামী লীগ স্থানীয় নির্বাচন এবং সকল নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিসর তৈরি করেই ফিরবে। এবং সে কারণে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেরার আহ্বান জানাচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। এখন এই পরিস্থিতিতে পুরনো নেতা কর্মীদের যারা ফিরতে পারবেন, ফিরে এলাকায় সক্রিয় হতে পারবেন, এলাকার দলকে সক্রিয় করতে পারবেন, তারা টিকবেন। আর যারা এই কাজে আসতে পারবেন না, মানে যারা এখন থেকে দেশে ফেরার ঝুঁকি নিয়ে আইনি লড়াই করে এবং এলাকার পরিস্থিতি মোকাবেলা করে এলাকায় টিকে যেতে পারবেন না, তারা টিকবেন না, তারা ঝরে পড়বেন। শেখ হাসিনা সম্ভবত দলকে পুনর্গঠনের বিষয়েও সেই নীতি নিয়েছেন। আগামী স্থানীয় নির্বাচন মানে এখন থেকে পেশাজীবীদের যেসব নির্বাচন শুরু হলো, বিভিন্ন বার কাউন্সিলে নির্বাচন হচ্ছে এবং স্থানীয় যে নির্বাচন আসছে সেগুলো তাই আওয়ামী লীগের জন্য দল হিসেবে এক মহা গুরুত্বপূর্ণ সময়। শেখ হাসিনা জানেন আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণের সুযোগ যদি বা না পান, আওয়ামী লীগের লোক সর্বত্র নির্বাচনে লড়বে এবং শেখ হাসিনা আত্মবিশ্বাসী আওয়ামী লীগের লোক নির্বাচন করলে তারা বিপুল সংখ্যায় ভোটে জিতেও আসবেন। নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিদেশি এক সাংবাদিক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে এখনো অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন কিভাবে হবে? তারেক রহমানের উত্তর ছিল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে।
23শে ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ঠিক সেদিনে দেখা গেল তারেক রহমান আর সালাউদ্দিন আহমেদের কথার উল্টো সুর। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে যেটি হরে দরে হত্যা মামলা বাণিজ্য, তারেক রহমানের আমলে এখন সেটি হয়ে গেছে শোন অ্যারেস্ট বাণিজ্য। অনেক কাঠখড় প্রণের পর আদালত থেকে জামিন মিললেও শেষ পর্যন্ত মিলছে না মুক্তি। এই শোন অ্যারেস্টের মাধ্যমে একদিকে পুলিশ, অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা বাণিজ্যে নেমেছেন, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে দেশের অনেক জায়গা থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের হত্যা মামলা নিয়ে চলতো মিথ্যার বেসাতি। মামলা হতো যার তার নামে, অনেক ক্ষেত্রে আসল বাদীও যায় না কোথায় কে তার আপনজন হত্যার বিচার চেয়ে মামলা ঠুকেছে। এমনকি জীবিত ব্যক্তিও হঠাৎ জানতে পারেন তাকে মৃত দেখে হয়ে গেছে মামলা, চলেছে দেদারসে অর্থ উপার্জন। শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তিকে জুলাই আন্দোলনে মৃত বলে দাবি করে মামলা করে সেই মামলায় বহু নিরীহ লোককে ফাঁসানোর রেকর্ডও আছে। অবস্থা এমন দাঁড়িয়েছিল, টাকা না দিলে জেলে যেতে হতো, আর টাকা দিলে বের হয়ে আসা যেত। এসব মামলা বাণিজ্যের অভিযোগ ছিল ইউনূসের নিয়োগকর্তা ছাত্রদের বিরুদ্ধে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় ঢালাওভাবে করা মামলাগুলোতে আসামি করার ভয় দেখিয়ে টাকা দাবি কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে বাড়লেও অধ্যাপক ইউনূস কিংবা তার উপদেষ্টারা ছিল নীরব দর্শক। উল্টো তাদের কারো কারো বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা বাণিজ্যের অভিযোগ আছে। আওয়ামী লীগকে দমনের জন্য অন্তর্বর্তী সরকার এক পর্যায়ে শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। 2 পর্যায়ে চলা ওই অভিযানে 28,000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানকে রাজনৈতিক দমন হিসেবে বর্ণনা করেছে, কারণ গ্রেপ্তারের ধরনে কোনো সুনির্দিষ্ট অপরাধের চেয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য ছিল। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষকে নির্বিচারে আটকে রাখার সংস্কৃতি অন্তর্বর্তী সরকার আমলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। ধারণা করা হচ্ছিল নতুন নির্বাচিত সরকার আসার পর বাংলাদেশে এই রাষ্ট্রীয় দমন পীড়নের সংস্কৃতির পরিবর্তন ঘটবে। বিশেষ করে বিরোধী পক্ষ হিসেবে অন্তর্বর্তী সরকার আমলে আওয়ামী লীগের উপর যেভাবে নির্যাতন চলেছে সেটি বন্ধ হবে, প্রকৃত দোষীদের শাস্তি হবে, কিন্তু নিরপরাধ ব্যক্তি ছাড়া পাবে। নির্বাচনে জেতার পর এমন আশ্বাস নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও দিয়েছিলেন, বলেছিলেন আইনের শাসন নিশ্চিত করা হবে। কিন্তু ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, তারেক রহমানের কথাগুলো কেবল কথা হয়েই রয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীদের 1 মাস না যেতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো মামলার উপর সরকার অব্যাহত নির্ভরতা ইঙ্গিত দেয়। এ ধরনের আটকাদেশের ক্ষেত্রে বিএনপি সরকার আইনের শাসনের বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে মনে করছেন তিনি। দৈনিক প্রথম আলোর এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে কিভাবে অসত্য মামলা করে রাজনীতিবিদদের হয়রানি করা হতো তার জ্বলন্ত উদাহরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। তার বিরুদ্ধে ডজন খানেক হত্যা মামলা করা হয়েছে। 24শে জুলাই আন্দোলনের পর তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। যখন সংবাদ মাধ্যমে খবর বের হলো সেলিনা হায়াৎ আইভী পরিচালিত আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন, তখনই একের পর এক মামলা দিয়ে তাকে জেলে পোড়া হয়। একটি মামলায় তিনি জামিন পান তো আরেকটি মামলায় তার নাম ঢোকানো হয়। সর্বশেষ খবর হলো 12ই ফেব্রুয়ারি হত্যার অভিযোগ সহ পৃথক 5 মামলা তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গত বছরের 9 নভেম্বর জামিন পান কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, যেদিন হাইকোর্ট থেকে জামিন পান সেদিনই আরও 5 মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা গত বছরের 18 নভেম্বর মঞ্জুর হয়। আইনজীবী মোতাহার হোসেন বলেন, এই 5 মামলার এজেহারে আইভীর নাম নেই, তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, তদন্তের কোনো অগ্রগতি নেই। এসব যুক্তিতে আইভীর জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে আইভীকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন, কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে আরেকটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় 26শে ফেব্রুয়ারি।
অন্তর্বর্তী সরকার আমলেও সেলিনা হায়াৎ আইভী জামিন পাওয়ার পর নতুন করে মামলায় তাকে শোন অ্যারেস্টের ঘটনা ঘটেছিল। দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূসের আমলে যেভাবে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা সরকারের রাবার স্টাম্পের মতো কাজ করেছিল, সেভাবেই অক্ষরে অক্ষরে হুকুম পালন করে যাচ্ছে তারেক রহমানের আমলেও। বিশ্লেষকরা মনে করেন তখন দেশে ছিল অন্তর্বর্তী সরকার, কারণে অকারণে নাগরিকদের জেলে পোড়া হতো, জামিন নিয়েও আদালতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচিত সরকার একই পথ ধরবে কেন? আইনের শাসনে বিশ্বাসী বলে দাবি করা সরকার আপিল বিভাগের আইনি পথে ভরসা না পেয়ে আইভীকে শোন অ্যারেস্ট করে পূর্বসূরি দেখানোর বিতর্কিত পথে কেন হাঁটলো? এর বড় আরেকটি প্রমাণ হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ঘটনাটি। 81 বছর বয়স্ক খায়রুল হকের বয়স বিবেচনা করে জামিন দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ খায়রুল হককে 4টি মামলায় জামিন দেন। পরে আরও একটি মামলায় জামিন দিলে তার মুক্তি পেতে আর কোনো বাধা ছিল না। কিন্তু 12ই মার্চ নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় সাবেক প্রধান বিচারপতি APM খায়রুল হককে। ওই দিন ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ফলে 5 মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। অথচ পুলিশের পক্ষ থেকে নতুন করে বিচারপতি খায়রুল হককে যে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে, সেই মামলার মূল FIR-এ তার নাম ছিল না। সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, বিষয়টি পুরোপুরি মন গড়া অভিযোগ। ডেভিড বার্গম্যান বলছেন, কোনো স্থানীয় পুলিশ কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাধীনভাবে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, এটা বিশ্বাস করা কঠিন। বরং সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্তটি রাজনৈতিক বা আমলাতান্ত্রিক স্তর থেকে আসারই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। হতে পারে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী 23শে ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যে হরে দরে মামলা হয়েছে, তাতে নিরীহ বহু মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সে মামলাগুলো যাচাই বাছাই করে দেখার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিকভাবে প্রভাবিত প্রশাসনিক কাঠামোয় গ্রেপ্তারকৃত হাই প্রোফাইল ব্যক্তিদের বিষয়ে বড় সিদ্ধান্তগুলো সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ছাড়া নেওয়া হয় না। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় যুক্ত পুলিশ কর্মকর্তারা সাধারণত নির্বাহী বিভাগের ইশারা বা সরাসরি নির্দেশনায় কাজ করেন। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে কি বলবেন? তিনি নিজেও একসময় বেআইনি আটক ও গুমের শিকার হয়েছেন। তাহলে কি এখন তার অধীনেও এমন বেআইনি আটক হতে দিবেন? বিএনপি সরকার যদি সত্যি আইনের শাসনের উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে প্রমাণ করতে হবে ফৌজদারি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে না। কিন্তু পুলিশের এমন উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা ঠিক উল্টো বার্তাই দেয়। বিএনপি ক্ষমতা আসার পর রাজশাহী রেঞ্জ DIG মোহাম্মদ শাহজাহানের একটি চিঠি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। আইভীর সর্বশেষ জামিনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট দেওয়া হয়েছে বলে যেদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল জানিয়েছিলেন, সেদিনই তার অধস্তনদের উদ্দেশ্যে লেখা রাজশাহী রেঞ্জ DIG মোহাম্মদ শাহজাহানের এই চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই চিঠিতে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নির্দেশনা জারি করেন। তবে ওই DIG চিঠির বিষয়টি স্বীকার করলেও এর উদ্দেশ্য আওয়ামী লীগ নয় এমন দাবি করেন সংবাদ মাধ্যমগুলোর কাছে। কিন্তু সেই দাবি যে সত্যি নয়, তা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। শুধু সেলিনা হায়াৎ আইভী নন, জাতীয়ভাবে ন্যূনতম পরিচিত কোনো আওয়ামী লীগ নেতাই এখনো পর্যন্ত জামিন পাননি। তাদের মধ্যে বহুজন আছেন যারা আইভীর মতোই বিনা বিচারে মাসের পর মাস কারাগারে। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা দলগুলোর অনেক নেতাকে একই ভাগ্যবরণ করতে হচ্ছে। এমনকি কোনো দল না করে আওয়ামী লীগকে সমর্থনের জন্য অনেক লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীকে ঢালাও হত্যা মামলার শিকার হয়ে 1.5 বছর ধরে জেলে আছেন। তাদের অনেককে জামিন আবেদনের শুনানির সুযোগও পাচ্ছেন না। ইতিমধ্যে জামিনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কারা হেফাজতেই প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে। শুধু গত ফেব্রুয়ারি মাসে হেফাজতে থাকা অবস্থায় মোট 13 জন বন্দীর মৃত্যু হয়েছে, যেখানে 5 হাজতই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF গত 1 মার্চ এ তথ্য দিয়েছে। দর্শক, দেশ জুড়ে এখন পুলিশের গ্রেপ্তার বাণিজ্যের নতুন আতঙ্কের নাম শোন অ্যারেস্ট।
28 ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থন করা এলাকায় অবস্থান করে থানা পুলিশের হাতে গ্রেপ্তারের শিকার হয়েছেন তারা। থানায় রেকর্ড হয় একাধিক মামলাকে পুঁজি করে পুলিশ হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। রিপোর্টটিতে ভুক্তভোগী কার কার কাছ থেকে কত টাকা পুলিশ হাতিয়ে নিয়েছে সেটির খতিয়ানও তুলে ধরা হয়েছে। যারা টাকা দিচ্ছেন তারা অবশ্য মামলা থাকা সত্ত্বেও ঘুরে বেড়াতে পারছেন। পুলিশ আবার অনেক ক্ষেত্রে পিডব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট জারি করছেন। এই প্রোডাকশন ওয়ারেন্ট হলো আদালত কর্তৃক জারি করা একটি নির্দেশ, যার মাধ্যমে জেল হাজতে থাকা কোনো আসামিকে অন্য একটি মামলায় বা শুনানির জন্য আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এটি সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা থেকে ভিন্ন, কারণ আসামি ইতিমধ্যে পুলিশের হেফাজতে থাকেন। জানা গেছে, জুলাই বিপ্লবের মামলায় জামিন পাওয়া ব্যক্তিদের ঢাকার বিভিন্ন থানায় থেকে অজ্ঞাত আসামির তালিকায় অন্তর্ভুক্তি করে আদালতে আবেদন করতে পাঠানো হয়। ফলে জামিন পেলেও পরের দিন নতুন মামলার আসামি করা হচ্ছে। কোনোদিন খিলগাঁও থানার, আবার পরের দিন মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। নতুন সরকারের আমলে এরই মধ্যে নতুন করে চলছে ধরপাকড়। গত 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে গিয়ে ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার হয়েছেন, যেখানে সরকার নিজেই বলছে 5 আগস্টের পর দায়েরকৃত মামলাগুলো যাচাই বাছাই করে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের রেহাই দেওয়া হবে। সেখানে নতুন করে গ্রেপ্তার কি বার্তা দেয়? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টি তুলে ধরে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে পরে বহুবার প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। রাজনীতি সচেতন সবাই এটিকে সাধুবাদ জানিয়েছিল, কিন্তু সেই সাধুবাদের প্রতিফলনের বিপরীত চিত্রই দেখা যাচ্ছে নতুন সরকারের গত 1 মাসে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।